দায়িত্ব বুঝিয়ে দিতে ইশরাক সমর্থকদের বিশাল শোডাউন, স্লোগান মুখর কাকরাইল থেকে নয়াপল্টন, হাইকোর্টে রিটের আদেশ। কাল জনমুক্তির জন্যই আন্দোলন এবং জনমুক্তির জন্যই এই আন্দোলনে ঢাকাবাসী নেমে। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না, তার বৈধ পদটি ফিরিয়ে দিচ্ছেন না, এটা আমাদের বোধগম্য নয়। জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ। বাক স্বাধীনতা আমাদের ভোটাধিকার হারিয়েছি। ইসি পুনর্গঠন, স্থানীয় নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ, নিরপেক্ষভাবে কাজ করছে কমিশন, দাবি ইসির। ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এনসিপির কর্মসূচিতে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে বিএনপি, অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত করার চেষ্টা, বলছে নাগরিক ঐক্য ও বিপ্লবী কমিউনিস্ট পার্টি। করিডোর নয়, রাখাইনে জাতিসংঘে ত্রাণ পাঠানোর প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভিন দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান। আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতার ঘোষণা, সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচিতে ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতি, অস্ত্রের মুখে হাত পা বেঁধে সর্বস্ব লুট, শ্লীলতাহানির অভিযোগ। 8-9 জন মানুষ, গাড়ির চালক, হেল্পার, সুপারভাইজার সবাইকে ধরে বাঁধিয়ে ওরা গাড়ি একজন চালাবার শুরু করে দিল। মেয়েদের উপরে খারাপ আচরণ করা হয়েছে। 3-4টি টিম একসাথে কাজ করছে, সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। এলওসির কাছে ভারতের সামরিক মহড়া ঘিরে ফের উত্তেজনা, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধরপাকড়, নিশানায় ব্লগার জ্যোতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে আজও আন্দোলন করেছে তার অনুসারীরা। দাবি আদায়ের জন্য সকাল 11টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনা সংলগ্ন সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী সরকার চক্রান্তের মাধ্যমে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। টানা 6 দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবরোধ কর্মসূচি পালন করলেও বুধবার সকালে ইশরাক হোসেনের অনুসারীরা অবস্থান নেয় মৎস্য ভবন এলাকায়। প্রাথমিকভাবে ইশরাক হোসেনের অনুসারীরা থাকলেও কর্মসূচিতে পরবর্তীতে যোগ দেয় বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল 11টার পর ইশরাক হোসেনের সমর্থকরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকে, অবস্থান নেয় প্রধান বিচারপতির বাসভবনের সামনে। বন্ধ হয়ে যায় যান চলাচল, দ্রুতই নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা। জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া, আর কোনো দাবি নাই। আর এরা যে উত্তরের প্রশাসক, দক্ষিণের প্রশাসক নিয়োগ দিচ্ছে, তারা কারা? ওনারা শপথটা করাচ্ছে না, শপথ বাক্য করাইলেই কিন্তু আজকে মেয়র হয়ে যায়। আমরা 6 দিন থেকে নগর ভবনে অবস্থান কর্মসূচি নিয়েছি, কিন্তু ওদিকে আমাদের জায়গা হচ্ছে না লোক দিয়ে, তাই আমরা চিন্তা করলাম আমরা এদিকে আসছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়, আশিক একটা বাচ্চা ছেলে, এখন আমরা বুঝতেছি আশিকের পিছনে কারা আছে, নিশ্চয়ই আওয়ামী লীগের দোসররা আছে। তীব্র রোদ উপেক্ষা করে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ইশরাকের কর্মীরা। তাদের অভিযোগ, চক্রান্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক হোসেনকে শপথ নিতে বাধা দিচ্ছে। এই গত 13 বছর আমরা সেবা বঞ্চিত, অতএব আমরা মনে করি যে এখন জনদুর্ভোগ না, জনমুক্তির জন্যই আন্দোলন এবং জনমুক্তির জন্যই এই আন্দোলনে ঢাকাবাসী নেমেছে। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না, তার বৈধ পদটি ফিরিয়ে দিচ্ছেন না, এটা আমাদের বোধগম্য নয়। দ্রুত দাবি না মানলে আগামীতে উত্তর ও দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি আসে অবস্থান কর্মসূচি থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে একটু যেতে চাই সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছে। শান্ত, সকাল থেকেই তো সড়কে অবস্থান করছেন ইশরাক সমর্থকরা, কতক্ষণ চলবে তাদের কর্মসূচি?
শাওন, কতক্ষণ চলবে তাদের কর্মসূচি এটি এখন পর্যন্ত বলার সুযোগ নেই। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি সমর্থিত বিভিন্ন যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এই কাকরাইল মসজিদের সামনে, এবং এখানে তাদের যে অবস্থান চলছে সেই অবস্থান কিন্তু দীর্ঘায়িত হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং এখানে নেতাকর্মীরা যে দাবিতে এসেছেন তারা কিন্তু বলছেন যে ইশরাক হোসেনের মেয়রের যে শপথ পাঠ করার যে কর্মসূচি সেই কর্মসূচি কেন দীর্ঘায়িত হচ্ছে, এবং সরকার যে এখানে সেই কর্মসূচি করতে দিচ্ছে না, অথবা তাদের অভিযোগের জায়গাটা কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টার প্রতি, এবং তার পদত্যাগ দাবি করছেন। এই মুহূর্তে তারা অভিযোগ তুলছেন, তাদের দাবির কথা বলছেন যে এক দফা এক দাবি। এই মুহূর্তে সেই যে উপদেষ্টা রয়েছেন তার পদত্যাগ কিন্তু তারা দাবি করছেন। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যে তাদের জননেতা ইশরাক হোসেন কিন্তু এখানে আসবেন এবং এখানে এসে হয়তোবা নেতাকর্মীদের উদ্দেশ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এর আগে আমরা যতটুকু দেখেছি যে এখানে নেতাকর্মীদের অবস্থান কিন্তু বিকাল থেকে শুরু হয়েছে, এবং তারও আগে মৎস্য ভবন এবং কাকরাইল মোড়ে কিন্তু তাদের অবস্থান ছিল দিনব্যাপী, এবং বৃষ্টিতেও তারা কিন্তু তাদের অবস্থান ত্যাগ করেননি। বর্তমানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তারা কিন্তু এই কাকরাইল মসজিদ অর্থাৎ এই সড়কটি দিকেই কিন্তু সেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং সেই যমুনার অভিমুখে তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এখানে কি করবেন বা পরবর্তী কি হবে সেটা হয়তোবা আমরা আরো পরবর্তীতে জানতে পারবো। নিশ্চয়ই সেই আপডেট আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদেরকে। শান্ত, ধন্যবাদ আপনাকে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা জানা যাবে আগামীকাল। বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন হাইকোর্ট। আজ এই বিষয়ে আদেশ দেবার কথা থাকলেও এদিনও দুপক্ষের আইনজীবীরা শুনানি করেন। কয়েকদিন ধরে আলোচনার ইস্যু হয়ে উঠছে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেয়া না নেয়ার বিষয়টি। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থাকলেও সরকার থেকে বলা হচ্ছে মেয়াদ নিয়ে আইনি জটিলতার কথা। এরই মধ্যে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে হাইকোর্টে রিট করলে বিষয়টি জটিল হয়ে ওঠে। মঙ্গলবার ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের প্রথম দিনের শুনানি হয়। পরে বুধবার আদেশের জন্য নির্ধারণ করেন বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। তবে বুধবারও আদেশ হয়নি। এদিন শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা। রিটকারীর আইনজীবীরা বলেন, যাদের সাক্ষী করা হয়েছে তাদের সাক্ষ্য না নিয়ে অন্যজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের যে অনিয়মগুলো হয়েছে এবং সেখানে যে নানান ধরনের বেআইনি কার্যকলাপ সংগঠিত হয়েছে সেই বিষয়গুলোর আইনিভাবে তিনি ব্যাখ্যা তুলে ধরেছিলেন, এবং তিনি জানিয়েছেন, তিনি মহামান্য আদালতকে দেখিয়েছেন যে এই ট্রাইব্যুনালে জনাব ইশরাকের পক্ষে যে 2 জন ব্যক্তি তারা জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। অপরদিকে ইশরাকের আইনজীবীদের দাবি, বিবাদী পক্ষ রায়ের বিরুদ্ধে আপিল না করে তৃতীয় পক্ষের রিট করার সুযোগ নেই। তারা বলেন, এই রিট রাজনৈতিক উদ্দেশ্যমূলক। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্দুর তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। এর আগে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। 27 এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। ইসি পুনর্গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে আইন পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে নির্বাচন ভবন ঘেরাও করে এনসিপি নেতাকর্মীরা। এ সময় বিএনপিপন্থী উপদেষ্টাদের সরকার থেকে বের করে দেওয়ার আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক। এনসিপির দাবিকে রাজনৈতিক মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন আজকে
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বেলা 12টার দিকে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এক পর্যায়ে ইসির সামনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। এনসিপি নেতাদের অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশন আওয়ামী লীগ সরকারের আইনে গঠিত হয়েছে। তারা যে পক্ষপাত দুষ্টু তা তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন সময়ের বক্তব্যে প্রমাণিত। বর্তমান কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক। যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না ইনশাআল্লাহ। পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে, সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। অভিযোগ করেন ইসি বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যকে জুলাইয়ের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা বলে আওয়ামী লীগের পরিণতির কথা স্মরণ করিয়ে দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। ৩১ দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। ঐক্যমত কমিশনে যেই সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে। বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোনো রকম আমলে না নিয়ে। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। এদিকে এনসিপির বক্তব্যকে রাজনৈতিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ইসির পঞ্চম কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি নিরপেক্ষভাবেই কাজ করছে। সিকোয়েন্সিং অফ ইলেকশন কোনটা আগে হবে পরে হবে এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। আমরা কোনো রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাকের গেজেটের বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে পক্ষভুক্ত হওয়ার সুযোগ নেই ইসির। আমাদের পক্ষভুক্ত হওয়া বা ইয়ে করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ইসি গঠনের ৬ মাস পর নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে নেমেছে। আলাদা অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, সরকার দীর্ঘস্থায়ী হলে যারা রাজনৈতিক ও আর্থিক সুবিধা পাবে তারাই ইসি পুনর্গঠনের দাবি তুলেছেন। আর মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারকে এখন আর পুরোপুরি সমর্থন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে, যেখানে বক্তারা মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন। বলেন, নাসিরউদ্দিন কমিশনের অধীনে এখনও কোনো নির্বাচন না হলেও কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ সংসদ নির্বাচন পিছিয়ে দেওয়ার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ। যারা ষড়যন্ত্র করেছে তারা পরাজিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আন্দোলনকারীরা আওয়ামী লীগ বিরোধী মনোভাব দেখালেও তলে তলে ভিন্ন গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। যে নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? বিভিন্ন নাটক মঞ্চস্থ করে জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। এদিকে ফ্যাসিবাদ, বিপ্লব, গণঅভ্যুত্থান ও সংবিধান বিতর্ক শীর্ষক বই লিখেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে গণতন্ত্র মঞ্চের নেতারা নির্বাচন ভবনের সামনে এনসিপির অবস্থান কর্মসূচি নিয়ে সমালোচনা করেন। স্থানীয় সরকারের একটা রব তারপরে এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়। গত 6 মাস ধরে নির্বাচন কমিশনে কোনো কিছু বললেন না। তার মানে সরকার এবং সরকারের সমর্থক, সরকারের চারপাশে যারা আছেন, আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনগুলো ঠিক রাস্তায় আছে। আর নির্বাচন কমিশন তার আইনগত জুরিসডিকশনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে, তাহলে তাকে
ঘেরাও করতে হবে, আন্দোলন করতে হবে। পুরা দেশের মধ্যে একটা সংশয়, সন্দেহ, অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইনফ্লুয়েন্স বড় হচ্ছে কি, সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক থাকা দরকার। এসবের নেতারা নানা মোড়কে নতুন ফ্যাসিবাদ হাজির করা হচ্ছে বলেও অভিযোগ করেন। একটা রাজনৈতিক নৈরাজ্য সচেতনভাবে এখন এটাকে মদত যোগানো হচ্ছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, হবেও না। তবে রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। একথা জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জানান, করিডোর ইস্যুতে আমেরিকা ও চীনের কোনো চাপ নেই, এমনকি করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয়হীনতা নেই। ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি আরও জানান, 30 সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান। রাখাইন রাজ্যের জাতিসংঘের ত্রাণ সহায়তা দিতে বাংলাদেশের উপর দিয়ে মানবিক করিডোর হচ্ছে, এমন তথ্যে দেশের রাজনীতি, সামরিক ও সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। এই পরিস্থিতিতে জরুরি ব্রিফিং করেন নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, করিডোর দেয়া হচ্ছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে করিডোর বিষয়ক কোনো সিদ্ধান্ত হলে তখন বিবেচনা করবে বাংলাদেশ। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন। আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া, এবং আমাদের ধারণা এই কাজটি করতে পারলে সেইখানকার পরিস্থিতি কিছুটা স্টেবল হবে এবং আমরা সেই অবস্থাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আলোচনা করতে পারব। রোহিঙ্গা সংকট সমাধানে 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন হবে। ডক্টর খলিলুর রহমান জানান, 106টি দেশ এর কো-স্পন্সর। আরাকানের পরিস্থিতি খারাপ হওয়াতে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা এই মুহূর্তে নেই। একটি জাতিগোষ্ঠীকে নিয়ে একটি পরিপূর্ণ জাতিসংঘের সম্মেলন আয়োজন করা একটা অত্যন্ত বিরল উদাহরণ। সেই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সচিবালয়ে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আমেরিকা কেন, আমরা কারো চাপের মধ্যেই নাই। আমরা কারো চাপের মধ্যে নেই, কেউ আমাদের কোনো চাপটা দিচ্ছে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না যারা আছেন সেখানে অংশীদার, তাদের সবার সঙ্গে কথা বলছি। যুক্তরাষ্ট্রের নাগরিক এমন দাবিও খণ্ডন করেন নিরাপত্তা উপদেষ্টা। জানান, করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো ধরনের সমন্বয়হীনতা নেই। আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। ফরেন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই। আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশে পশ্চিম কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও কোনো জবাব মেলেনি বলেও জানান তিনি। বলেন, 2-1 দিনের মধ্যেই নতুন পররাষ্ট্র সচিব চূড়ান্ত হবে। 5 আগস্টের পর থেকেই চরম টানাপোড়েন ঢাকা দিল্লি সম্পর্কে। এরই মধ্যে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিল ও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করেছে ভারত। ভারতের সাথে বাংলাদেশের শতাধিক চুক্তি ও সমঝোতা, সেগুলো পর্যালোচনা বা দেশের স্বার্থবিরোধী চুক্তি জনসম্মুখে প্রকাশের কোনো ভাবনা সরকারের আছে কিনা প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হয়, অথবা প্রভিশন থাকে যে কোনো এক পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি না, আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করিনি। পর্যালোচনা বলতে আসলে কি বুঝান আপনারা, সেটা একটা সমস্যা থাকতে পারে। আমরা তো সব
চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে বাংলাদেশে অব্যাহত পুশিন করেছে ভারত। এ নিয়ে দিল্লির সাথে ঢাকার যোগাযোগ এখনো একমুখী। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে কেন সরানো হচ্ছে সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। অপসারণের কোনো বিষয় নেই। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমান কেন কাজ শুরু করেননি এখনো, তারও ব্যাখ্যা দেন তৌহিদ হোসেন। জয়েন করতে সমস্যা প্রশ্নের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা আরো চলছে, তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শুরু হয়েছে এনবিআর চেয়ারম্যানের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামী সোমবার থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা কর্মচারীরা। তবে এই কর্মসূচির আওতার বাইরে থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম। সংবাদ সম্মেলনে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল থেকে উত্তাল এনবিআর ভবন, নানান দাবি জানান দেওয়া হয় স্লোগানে। 4 দফা দাবিতে 21 থেকে 26 মে পর্যন্ত লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জারি করা অধ্যাদেশ বাতিল, এনবিআর চেয়ারম্যানের অপসারণ, রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশের দাবি তোলা হয়। জাতীয় রাজস্ব বোর্ডকে আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। এনবিআরকে অক্ষুণ্ণ রেখে তাকে আরো শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করাই হবে দেশের জন্য কল্যাণকর। ব্রিফিংয়ের পর বুধবার দুপুর থেকে শুরু হয়েছে লাগাতার অসহযোগ কর্মসূচি। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে দেয়া হবে দাবি সম্বলিত স্মারকলিপি। 24 এবং 25 মে কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া ট্যাক্স কার্যক্রম ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে চলবে কর্মবিরতি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি। 26 মে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। ঢাকার বাইরে কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ দপ্তরে পালন করছেন অবস্থান কর্মসূচি। এতে ভেঙে পড়েছে রাজস্ব কার্যক্রম। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। টেন্ডার বাণিজ্য ও তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘণ্টার জিজ্ঞাসাবাদে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুর্নীতি দমন কমিশন বলছে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহের, কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বুধবার এসব দুর্নীতির বিষয়ে 1 ঘণ্টার বেশি সময় ধরে দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। যদিও নিজেকে নির্দোষ দাবি করে বলেন, প্রমাণিত হলে জেলে যেতেও প্রস্তুত। অভিযোগগুলো সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন। আর যদি সামান্যতম এর মধ্যে কোনো ইনভলভমেন্ট আমার থাকে তাহলে আইনগত ব্যবস্থা নিক সরকার, আমি সেটাকে সহযোগিতা করব। প্রয়োজনে জেলে যেতে হলে যাব, কিন্তু সেটা সত্য প্রমাণিত হয়ে আসতে হবে। একইভাবে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত 2 কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে। তুহিন ফারাবী জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এড়িয়ে গেলেও মাহমুদুল হাসান জানান অভিযোগ ভিত্তিহীন। আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাদেরকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে। অভিযুক্ত এই 3 জনকে জিজ্ঞাসাবাদ শেষে সংস্থাটি জানায় তাদের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অভিযোগ
বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তথ্যপাতগুলো বিশ্লেষণ করবেন, পরবর্তী ব্যবস্থা কী হবে তাদের শোনা, তাদের বলা বক্তব্যগুলো এবং আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডের ভিত্তিতে বিচার বিশ্লেষণ করবেন, অনুসন্ধান করতে এবং তার প্রেক্ষিতে রিপোর্ট সাবমিট করবেন। বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে দুদকের তদন্তকারী কর্মকর্তাদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি। 3 মাসের মাথায় একই ঘটনার পুনরাবৃত্তি। যাত্রীবেশে বাসে উঠে অস্ত্রের মুখে গাড়ির নিয়ন্ত্রণ নেয় ডাকাত দল। চালক ও যাত্রীদের হাত পা বেঁধে লুটে নেয় সর্বস্ব। এ সময় নারী যাত্রীদের সাথে অশোভন আচরণের অভিযোগও ওঠে। এদিকে ঘটনার পর থানায় দায়েরকৃত মামলায় শ্লীলতাহানির কথা উল্লেখ করা হয়েছে। দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। এলাঙ্গের এদিকে এসে মনে করেন 8-9 জন মানুষ, গাড়ির চালক, হেল্পার, সুপারভাইজার সবাইকে ধরে বাঁধে ওরা গাড়ি একজন চালাবার শুরু করে দিল, আরগুলো সবাইকে মারপিট বাঁধে রেঁধে চোখ মুখ শুরু করে দিল, দিয়ে মোবাইল, টাকা পয়সা, কাগজ যা যেটা পাইছে চিন্তা করে নিয়ে চৌপুর রাত মনে হয় 6-7 ঘন্টা ঘুরে নিয়ে বেড়াইছে গাড়ি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে রাতভর ডাকাতির ভীতিকর পরিস্থিতির কথা জানাচ্ছিলেন ভুক্তভোগীদের একজন। মঙ্গলবার রাতে ঢাকার আব্দুল্লাপুর থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আল ইমরান পরিবহন একটি বাস। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকেও কিছু যাত্রী বাসে ওঠেন। এলেঙ্গা পার হবার পরপরই যাত্রীবেশে থাকা ডাকাত দল অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। চালক, হেল্পার ও যাত্রীদের চোখ, মুখ, হাত পা বেঁধে লুট করা হয় টাকা পয়সা, স্বর্ণালঙ্কার। ড্রাইভারকে জোর করে নামাইছে। কোন জায়গা থেকে? এটা হলো এলেঙ্গার থেকে। এলেঙ্গা স্ট্যান্ড পার হইয়াই কিন্তু এই ঘটনাটা নামাইয়া তারপরে ওরা ওই ডাকাইতের মধ্যে একজন ড্রাইভার সাথে আর হেল্পার, ড্রাইভার আর সহযোগীদেরকে বাঁধছে। 3 জন ড্রাইভারও মানে চাকু বাজাইছে, এখন গাড়ি ব্রেক না দিলে মারি দেবে। আমার ড্রাইভার বাধ্যতামূলক গাড়ি জমাইছে, জমার পরে ওদেরই মাঝ থেকে আবার ড্রাইভার স্টার্টিংয়ে বসে ওরাই আবার মনে করেন গাড়ি চালাইছে। আমাদের 4 জন মানে পিছে নিয়ে যায়, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পাও বাঁধছে। বাসে থাকা নারী যাত্রীদের সাথেও অশোভন আচরণ করে ডাকাত দলের সদস্যরা। বাসের নিয়ন্ত্রণ নিয়ে আবারও তা ঘুরিয়ে নিয়ে আসা হয় সাভার, আশুলিয়ায়। রাতভর কয়েক দফা একই রুটে বাসটি নিয়ে আসা যাওয়া করে চক্রটি। ভোরের দিকে টাঙ্গাইলের শিবপুর এলাকায় বাস রেখে পালিয়ে যায় তারা। ছাড়া পেয়ে দিশেহারা যাত্রীরা ছুটে যায় সদর থানায়। সবার হাত পা বাঁধছে, হাত পা বাঁধার পর সবার থেকে সোনা দানা, টাকা পয়সা যা আছে সবকিছু নেওয়া হয়েছে এবং মেয়েদের উপরে মানে খারাপ আচরণ করা হয়েছে। কিন্তু চেষ্টা করছে, কিন্তু কারো কিছু করতে পারেনি। একজন গাড়ি ফিরে আবার চালাচ্ছে, আমাকে ডাকলে হাত পাও বাঁধে গাড়ির পিছে ইনকে 5 মুড়ো মোড়া দিয়ে থুল। এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। দ্রুতই জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলেন পুলিশ কর্মকর্তা। সদর থানায় এই ব্যাপারে মামলা রুজু হয়েছে। আর ডাকাতি করার সময় নারীদের হয়তো গায়ে কিছুটা হাত দিয়েছে, তারা চেক করার জন্য যে তারা কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা, এই জন্য এই ডাকাতির সাথে তৎসহ শ্লীলতাহানি মামলা আমরা এখানে নিয়েছি। জেলা সদর থানা পুলিশের টিম, ডিবির টিম সহ 3-4টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। এর আগে 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এর সপ্তাহখানেক পরে ঘাটাইলে শিক্ষা সফরের 4টি বাসে ডাকাতি হয়। একই কায়দায় 2022 সালে কুষ্টিয়াগামী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এই মুহূর্তে কাকরাইলে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমার নির্বাচনের 30 দিনের মাথায় 3 মার্চ ইলেকশন কমিশনের যে ট্রাইব্যুনাল, সেই আইনটি মেনে করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ কোনো প্রতিকার পায় নাই, দেশে আইনের শাসন ছিল না। খুনি হাসিনার আত্মীয় মেয়র তাপসকে অবৈধভাবে রাত 1টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। যখন 5টা থেকেই আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম, আমি এগিয়েও ছিলাম, 6:15টার দিকে বন্ধ করে দেয়, রাত 1টার দিকে তখন এটা একটা বানোয়াট ফলাফল ঘোষণা করে। সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সব কিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক ছিল এবং আমি বিজয়ী প্রার্থী হতে পারি আইন অনুযায়ী। এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয়।
কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে। আমার জানা মতে 7-8 জন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন। তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে। তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্তটি নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র কোনোদিনও হবে না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। এরপর গেল আইন মন্ত্রণালয়ে, আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী গ্যাজেট করলো। গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা। এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই, কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে, তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে। এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল, যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম, সত্যি কথা বলতে, যে নতুন তরুণদের একটি দল প্রতিষ্ঠা হচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো, আমাদের জন্য ভালো, তরুণরা নেতৃত্বে এগিয়ে আসুক। কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের 5 জন প্রতিনিধি রয়ে গেল। তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম 2011 সালে, যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে, সেখান থেকে আবার আমরা পেছনে এখানে। আগামী বুধবার চীনে প্রথমবারের মতো প্রায় 50 মেট্রিক টন আম রপ্তানি করবে বাংলাদেশ। এছাড়া কাঁঠাল ও লিচু রপ্তানির কথা ভাবছে সরকার, জানিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চীনে আম রপ্তানি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, দেশভিত্তিক পরিসংখ্যান করে কিভাবে আম রপ্তানি বাড়ানো যায় তা নিয়ে ভাবছে সরকার। গত বছর ধান আমদানি করা হলেও এবছর তা দরকার হচ্ছে না বলে জানান তিনি। বলেন, ডলার সংকটের কারণে এর আগে সারের ঘাটতি ছিল, তবে এখন তা আর নেই। 27 লক্ষ মেট্রিক টন আম আমাদের উৎপাদন হয় সারা দেশে বিভিন্ন প্রজাতির। অ্যাপ্রক্সিমেট আমরা প্লাস মাইনাস 50 মেট্রিক টন 28 মে আমাদের চায়নাতে প্রথমবারের মতো একটা আম যাবে। চায়না একটা অনেক বড় দেশ, আমাদের আম যেহেতু সুস্বাদু এবং আমের একটা মার্কেট পাবো। পাকিস্তানের সাথে যুদ্ধ উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালালো ভারত। নিয়ন্ত্রণ রেখায় চালানো হয় এই যুদ্ধ প্রশিক্ষণ। গোলন্দাজ এবং পদাতিক বাহিনী সমন্বয়ে চালানো হয় এই মহড়া। বিভিন্ন পাল্লার কামান, বিমান বিধ্বংসী অস্ত্র এবং ড্রোন নিয়ে চলে মহড়া। পাকিস্তানে অভিযান চালানো এবং পাল্টা হামলা ঠেকানোর প্রস্তুতি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের যুদ্ধ তৎপরতা। দূরপাল্লার ভারী কামান থেকে চলছে গোলাবর্ষণের প্রস্তুতি। প্রস্তুত রাখা হয়েছে বিমান বিধ্বংসী কামান এবং ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি চলছে ড্রোন দিয়েও নজরদারি। যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবেই এমন সামরিক তৎপরতা ভারতের। আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি হামলা প্রতিহত করতে আমরা প্রস্তুত। চিরবৈরী দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে উত্তেজনা যখন তুঙ্গে, তখন এই মহড়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তবে ভারতের সামরিক বাহিনী বলছে, পাকিস্তানের সাথে যুদ্ধের পর নিয়ন্ত্রণ রেখার অবস্থা সম্পর্কে জানাতেই এই মহড়া। অপারেশন সিন্দুর যেভাবে আমরা পরিচালনা করেছি, সে একই ধাঁচে এই মহড়া পরিচালিত হচ্ছে। লিপা এবং নীলাম ভ্যালিতে থাকা শত্রুদের বিভিন্ন লঞ্চ প্যাড লক্ষ্য করে কিভাবে অভিযান চালানো হবে, সেই মহড়াই অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতে চলছে অভিযান। ধরপাকড়ে ব্লগার জ্যোতি মালহোত্রার পর আটক করা হয়েছে আরও 10 জনকে। নিরাপত্তা বাহিনীর অভিযোগ, আটককৃতদের সাথে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগাযোগ ছিল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৬ মাওবাদী নিহত হয়েছে। প্রশাসন জানায় গত ৫০ ঘণ্টা ধরে রাজ্যের নারায়ণপুর বিজাপুর সীমান্তে চলছে এই বন্দুকযুদ্ধ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ জেলার রিজার্ভ গার্ডের জওয়ানরা ২ দিন আগে এলাকাটিতে অভিযান শুরু করে, যা এখনো চলছে। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতের তালিকায় আছে বেশ কয়েকজন সিনিয়র মাওবাদী নেতা।